দর্শক খেয়াল করেন, দুটি ঘটনা ঘটেছে খুব সাম্প্রতিক সময়ে। একটা হলো হাদির উপরে হত্যা চেষ্টা, আর একটা হচ্ছে আনিস আলমগীরকে হঠাৎ করে আটক। দুইটা ঘটনাই আমার ধারণা যে মহল বিশেষের উদ্দেশ্য সফল হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। তারা অবশ্যই বলবো যে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে তারা বিচ্যুত হয়েছে। কিভাবে দেখেন, হাদিকে গুলি করার উদ্দেশ্যটা কি বা হত্যার চেষ্টার উদ্দেশ্য কি? আমার যেটা অনুমান যে এর উদ্দেশ্য ছিল একটা অস্থিরতা তৈরি করা। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের যেই নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচনের পথে বাংলাদেশের যাত্রা শুরু হবে, সেই যাত্রাকে অন্যদিকে ধাবিত করা। হাদি হত্যা প্রচেষ্টার সাথে সাথে সেই ঘটনাগুলো কিন্তু একের পর এক ঘটেছে। খেয়াল করেন, ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে সেখানে কি হলো, অপদস্থ করা হলো মির্জা আব্বাসকে। তার মানে শুরুতেই বন্দুকটা তাক করা হলো বিএনপির দিকে। তারপরে বলা হচ্ছে ভারত, বলা হচ্ছে আওয়ামী লীগ, এবং এই ইস্যুগুলোকে নিয়ে একটা অস্থিরতা, ব্যাপকভাবে রোড ব্লকেট করা হলো। এবং বিভিন্ন দলের পক্ষ থেকে কোনো কোনো নেতা এমন বক্তব্য দেওয়া শুরু করলো যে মনে হলো যে এই বোধহয় শুরু হয়ে গেল বিএনপির সাথে অন্যদের সংঘাত। বিএনপি এটা ম্যাচুরিটি শো করছে, কিন্তু যে বার্তা গেল মানুষের কাছে, সেই বার্তায় তারা বুঝলো যে বাংলাদেশে রাজনীতির বিভাজন, রাজনীতিতে অনৈক্য। তারপর দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভালো উদ্যোগ নিয়েছে, তিনটা রাজনৈতিক দলকে ডেকে নিজেদের বিভেদ কমিয়ে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার কথা বলল। কিন্তু শহীদ মিনারে সর্বদলীয় ঐক্যের নামে যে সমাবেশটা ডাকা হলো, সেই সমাবেশে কিন্তু বিএনপি আর গেল না। এই কারণে যে তারা ভাবলো যে সেখানে যাবার পর যে ধরনের বক্তব্য উচ্চারিত হবে, সেটা আগামী নির্বাচনের পথকে প্রশস্ত করবে না, বরং এক ধরনের উস্কানিমূলক আচরণ হবে, কথাবার্তা বলবে, এবং প্রতিবেশী দেশ ভারত কথা বলার সুযোগ পাবে। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভারতের হাই কমিশনারকে তলব করে তারা হাদির হত্যাকারীরা যাতে না আশ্রয় না নেয়, সেটার ব্যাপারে তারা আহ্বান জানালো। এবং একই সঙ্গে শেখ হাসিনার বক্তব্য, আসাদুজ্জামান খান কামাল তাকে প্রত্যর্পণ করা, এই কথাগুলি বলার সাথে সাথে দিল্লি কিন্তু প্রতিবাদ করলো। তার মানে হাদির এই ঘটনায় শুধু অভ্যন্তরে না, আন্তর্জাতিকভাবে ভারত এটার একটা পাল্টা একটা অবস্থান নিল এবং তারা প্রতিবাদ করলো যে বাংলাদেশের স্থিতিশীলতা পক্ষেই ভারত রয়েছে এবং তারা চায় একটা শান্তিপূর্ণ নির্বাচন। বাংলাদেশের একটা অস্থিতিশীলতা তৈরি হোক, সেটা ভারত চায় না। এই যে পাল্টাপাল্টি অবস্থানটা, এর একটা প্রতিক্রিয়া দেখা গেল বাংলাদেশের অভ্যন্তরে। বাংলাদেশে তখন বেশ কয়েকটা রাজনৈতিক দল এবং যারা এখন মোটামুটি সুযোগ পেলেই একটা উগ্রপন্থা অবস্থান নিয়ে যারা রাজপথে বক্তব্য দিচ্ছে, সমাবেশ করছে, যাদের তেমন আগ্রহ নেই নির্বাচনে, তারা কিন্তু সোচ্চার হলো এবং একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো। তাহলে কি হলো, হত্যা চেষ্টাকে ঘটনা করে যে সম্মিলিত যে একটা প্রতিবাদ, সেই প্রতিবাদটা কিন্তু উচ্চারিত হলো না, সেটা চলে গেল ভারতের দিকে, সেটা চলে গেল আওয়ামী লীগের দিকে। তাহলে এই হত্যা চেষ্টা কেন, কি উদ্দেশ্যে? এই যে নির্বাচনকে অস্থিতিশীল করা, নির্বাচনের পরিবেশটা যাতে ফিরে না আসে, তাহলে সেই চেষ্টাটা যারা ঘটনা ঘটালো তারা কিন্তু এক অর্থে সফল হলো। এর মধ্যে হঠাৎ করে আনিস আলমগীরকে আটক করা হলো কেন? এই ঘটনার মধ্যে আনিস আলমগীর কেন? আনিস আলমগীরের বিরুদ্ধে একটা রাষ্ট্রবিরোধী, সন্ত্রাস বিরোধী মামলা হলো। রাত্রে 1:30টার সময় তাকে আটক করা হলো, রাত 2টার সময় মামলা করা হলো। তার মানে পরিকল্পিত। এবং সেখানে বলা হলো যে সে দেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্য পরাজিত আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করতেছে বিভিন্ন টকশোতে। আচ্ছা বলেন, আপনি বয়ান তৈরি করতেছে, তাকে বিভিন্ন টেলিভিশনে, গণমাধ্যমে বা আপনি প্রজ্ঞাপন জারি করেন যে আনিস আলমগীরকে, যেহেতু সে অস্থিতিশীলতা তৈরি করতেছে, তাকে যাতে টকশোতে ডাকা না হয়। সেটা করা হলো না, তাকে জিজ্ঞাসাবাদের নামে যেভাবে আটক করা হলো, এতে কি হলো যে
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরকার যেমন বড় বড় কথা বলছিল, সেটা কিন্তু আর থাকলো না। তার মানে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হলো, মানুষ, ভিন্ন মতের মানুষ যে কথা বলবে তারা সংকুচিত হলো। সাথে সাথে এই সুযোগটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ তারা কিন্তু গ্রহণ করলো এবং এক ধরনের উস্কানি দিল যে আনিস আলমগীরের মতন আর কেউ যাতে কথা বলতে না পারে। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? এই সরকারের যে গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, তারা প্রাণ খুলে সমালোচনাকে আহ্বান জানাচ্ছে, এই কথাগুলি তো আর থাকলো না। প্রত্যেকে দেখেন এই সম্পাদক পরিষদ, তারপরে রিপোর্টার্স ইউনিটি, প্রত্যেকের বক্তব্যে উঠেই আসলো যে বিগত হাসিনার আমলে যেই নীতিগুলি অনুসরণ করা হতো, যেভাবে মানুষের বাকরুদ্ধ করা হতো, গণমাধ্যমের স্বাধীনতাকে যেভাবে সংকুচিত করার চেষ্টা ছিল, ঠিক সেই প্রবণতাটাই দেখা গেল। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফলটা কিন্তু সরকারের পক্ষে গেল না, আলটিমেটলি বিপক্ষে চলে গেল। একটা আন্তর্জাতিক ইস্যু হলো, হাদির ইস্যুতে ভারত পাল্টা তীব্রভাবে প্রতিবাদ করলো, আর এখন এটা আভ্যন্তরীণভাবে গণমাধ্যমের যারা সাথে যুক্ত তারাও কিন্তু এটা সাপোর্ট করলো না। এবং আমি মনে করি খুব সহসায় হয়তো বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের মানবাধিকার নিয়ে যারা কাজ করে বা বক্তব্য বিবৃতি দেয়, এই ক্ষেত্রেও সরকারের বিপক্ষেই বিবৃতি আসবে এবং উগ্রপন্থাকে উস্কে দেওয়া হলো যে হ্যাঁ, এইভাবেই আওয়ামী দোষদের বয়ান তৈরি করার নাম করে মানুষের গলা টিপে ধরতে হবে, যাতে কোনোভাবেই ভিন্ন মত আর প্রকাশিত না হয়, ভিন্ন মত দেওয়ার কেউ সাহস না পায়। তাহলে কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতিটা, দুইটা পরিস্থিতি সরকারের বিপক্ষে চলে গেল। কোনোভাবেই রাজনীতি, গণমাধ্যম, বাংলাদেশের যে আবার অধিকার, মানুষের অধিকার, সেই অধিকারগুলো সমুন্নত হবার বদলে আরো সংকুচিত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হলো। দর্শক।